দীপান্বিতা রায় ছোটদের এবং বড়দের লেখার জগতে পরিচিত নাম। এখনো পর্যন্ত তার 40টির বেশি বই প্রকাশিত হয়েছে। গত 10 বছর ধরে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির এক্সিকিউটিভ কমিটির সদস্য। একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা চিরসবুজ লেখার সম্পাদক মণ্ডলীরও তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার লেখা অ্যাস্ট্রোনটের ঠিকানা নাটকটি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছোটদের বিভাগে সেরা নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে। পেশায় বৈদ্যুতিন বিভাগের সাংবাদিক, পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার এবং গজেন্দ্র কুমার মিত্র সুমথনাথ ঘোষ সাহিত্য পুরস্কার। তার লেখা গল্পের মধ্য থেকে এবারে আমরা বেছে নিয়েছি দরজার ওপাশে গল্পটি। সমিতের মায়ের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, গল্প পাঠ, অন্যান্য চরিত্র ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে দরজার ওপাশে প্রথম পর্ব। বাড়িটার সামনে দিয়ে যাওয়ার সময় সমিতের মনে হলো বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে। ভালো করে দেখা যাচ্ছে না, একটা থামে আড়াল হয়ে গেছে। গাছের ঝাঁকটা ডালপাতার ছায়া পড়ে কেমন একটা আলো আধারি লুকোচুরি ভাব। তাই ওটা কি মানুষ না অন্য কিছুর ছায়া ঠিক বোঝা যাচ্ছে না। যদিও সমিতের মনে হচ্ছিল ওটা মানুষই। কেউ একজন থামের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা করছে। সাদা রঙের জামা কাপড় পরা বলে বুঝতে অসুবিধা হচ্ছে। প্রায় 6 মাস হতে চলল সমিত এই গৌরীপুর গ্রামের শিবনাথ বসু উচ্চ বিদ্যালয়ে বাংলার মাস্টারমশাই হয়ে এসেছে। স্কুলটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। বেশ বড় ইংরেজি এলাকৃতির একখানা দোতলা বাড়ি, সামনে অনেকখানি খোলা জায়গা, পেছনে দুটো বড় বড় খেলার মাঠ। একটাতে বড় ছেলেরা ফুটবল ক্রিকেট খেলে, অন্যটা থাকে নিচু ক্লাসের বাচ্চাদের দখলে। শীতের সময় স্পোর্টস হয়। আশপাশের গোটা 2-3 গ্রামের মধ্যে এই একটাই হায়ার সেকেন্ডারি স্কুল, মানে 12 ক্লাস পর্যন্ত পড়ানো হয়। তাই ছাত্র সংখ্যাও নেহাত কম নয়। প্রতি ক্লাসে প্রায় 50 ছাত্র। তাদের অনেকেই আবার ভারী বিচ্ছু। সমিত এদিকে ভালো মানুষ, গোবেচারা ধরনের লোক, তাই ছাত্ররা তাকে মানে না মোটেই। সবাইকে সামলে পড়া বোঝাতে গিয়ে প্রায় প্রতিদিনই হিমশিম খেতে হয়। ব্যাপারটা তার ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই। সমিতের বাবা মারা গেছেন অল্প বয়সে, মা কষ্টে সৃষ্টে মানুষ করেছেন তাকে। সে পাশ করে চাকরি পেয়েছে বলে মা ভারী খুশি। স্কুলে পড়াতে তার ভালো লাগে না, অসুবিধে হচ্ছে বললেই মা যেন কেমন উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি ছেলের গায়ে পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, দেখিস বাবা, ভালো লাগছে না বলে যেন আবার দুম করে চাকরিটা ছেড়ে দিস না। ও প্রথম প্রথম ওরকম সবার লাগে, আর ছোট ছেলে পুলেরা তো একটু দুষ্ট হবেই। স্কুলের মাস্টারমশাই যখন হয়েছিস তখন তো ওটুকু মেনে নিতেই হবে বাবা। তুই বরং এক কাজ কর, ক্লাসে যখন যাবি তখন মুখখানা একেবারে আষাঢ়ের মেঘের মতো গম্ভীর করে রাখিস, আর হাতে একখানা ছড়ি নিস। তাহলেই দেখবি ছাত্রেরা ভয় পাবে। মায়ের টোটকায় অবশ্য লাভ কিছু হয়নি, কারণ সমিতের মুখটা এমন আহ্লাদে, ভালো মানুষ গোছের, যে সে গম্ভীর হওয়ার চেষ্টা করলেও কেউ তাকে ভয় পায় না। আর হাতে ছড়ি নিয়েও কোনো লাভ নেই, কারণ ছড়ি দিয়ে কোনো ছাত্রকে মারতে হবে ভাবলেই সমিতের কান্না পেয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যায়। অতএব সে কোনোটারই চেষ্টা করেনি। তবে মা ভয় পেয়ে গেছে বুঝে মাকেও আর কিছু বলেনি। যদিও মাকে ছাড়া আর কাউকে কিছু বলার সুযোগও তার নেই, কারণ ছোটবেলা থেকেই মুখচোরা হওয়ায় সমিতের বন্ধু বান্ধব বেশ কম।
স্কুলে পড়ার সময় ছেলেদের সঙ্গে মারামারি ঝাঁপাঝাঁপি কোনোটাই সে করতে পারত না। ক্লাসরুমের এক কোণে এমনভাবে গুটিয়ে বসে থাকত যে অনেক সময় মাস্টারমশাই তাকে খেয়ালই করতেন না। অথচ পড়াশুনোয় সে যে খুব খারাপ ছিল তা কিন্তু নয়। কলেজে ওঠার পর দু একজনের সঙ্গে একটু আধটু বন্ধুত্ব হয়েছিল, কিন্তু তারাও এখন চাকরি নিয়ে কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কোনো যোগাযোগ তেমন নেই। মনের দুঃখ নিজের মনেই চেপে রাখতে রাখতে সমিত কেমন যেন একটু মন মরা, কেমন যেন একটু বিষণ্ণ হয়ে থাকত সবসময়। কিন্তু মাসখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সমিতের বাড়ি থেকে স্কুলে আসার যে পথটা, সেটাই গ্রামের মূল রাস্তা। দুধারে হাট, বাজার, বাড়িঘর, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সবই আছে। গৌরীপুর এমনিতে বেশ বর্ধিষ্ণু গ্রাম। রাস্তায় সাইকেল, ভ্যান, রিক্সা, এমনকি মোটর সাইকেলের অভাব নেই। তার বাড়ি থেকে স্কুলটা বেশ দূর, হেঁটে যেতে প্রায় মিনিট 20 তো লাগেই। আর রাস্তার দুধারে গাছপালা তেমন নেই বলে গরমের দিনে বেশ কষ্টই হয়। কিন্তু উপায় তো কিছু নেই, কারণ গ্রামের দেশে পায়ে হেঁটে যাওয়াটাই রেওয়াজ, রিক্সার চল তেমন নেই। তবে হাঁটার কষ্ট ছাড়াও আরেকটা অসুবিধাও সমিতের ছিল। স্কুলের ছাত্ররাও সবাই একই পথে হেঁটে যায়। যাওয়ার সময় সবারই তাড়া, ঘন্টা পড়ে গেলে হেড স্যারের বকুনি খেতে হবে। কিন্তু ছুটির পরে যখন ছেলেরা গল্প করতে করতে ফেরে, তখনই হয় ঝামেলা। অপছন্দের স্যার কাউকে রাস্তায় দেখলেই প্রায়ই তার উদ্দেশ্যে টুকটাক মন্তব্য ছুঁড়ে দেয় ছাত্ররা। কে বলছে বোঝার উপায় নেই, কিন্তু যাকে বলা হচ্ছে তার অস্বস্তি বাড়বেই। সমিতকে লক্ষ্য করে প্রায় এরকম মুখরোচক মন্তব্য উড়ে আসত বলে সে চেষ্টা করত স্কুল ছুটি হওয়ার বেশ কিছুক্ষণ পরে বেরোতে, যাতে ছাত্রদের মূল দঙ্গলটা এগিয়ে যায়। এরকমই একদিন বেরিয়েছে। সেদিন আবার ভয়ঙ্কর রোদ আর গরম। অতখানি রাস্তা হেঁটে যেতে হবে ভেবেই কেমন যেন জ্বর আসছিল তার। এমন সময় স্কুলের বিহারি দরওয়ান হনুমান প্রসাদ বলল, মাস্টার বাবু, আপনার বাড়ি তো পীরপাড়ায়, তা আপনি অত ঘুরে বড় রাস্তা দিয়ে যান কেন? শর্টকাটে গেলেই তো পারেন। সমিত তো অবাক। স্কুল থেকে বাড়ি যাওয়ার অন্য কোনো শর্টকাট রাস্তা আছে বলে তার তো জানা নেই। হনুমান প্রসাদকে জিজ্ঞেস করতে জানা গেল, গেট দিয়ে বেরিয়ে খানিকটা এগোলে লিচু বাগানের পাশ দিয়ে বাঁ হাতে যে রাস্তাটা ঢুকেছে, সেটাই একটু এঁকে বেঁকে গিয়ে ওঠে পীরপাড়ার মুখে। ওই পথ দিয়ে গেলে সময় অনেক কম লাগে, তবে রাস্তাটা ফাঁকা বলে কেউ যেতে চায় না। সমিত মুখ চোরা হলেও ভীতু নয়। তাছাড়া চোর ডাকাতের ভয় তো আর নেই। তার পকেটে বড় জোর 50 টাকা আছে, সে নিতে আর কে আসবে। তাই সে ঠিক করে ফেলল ওই নতুন রাস্তা দিয়েই বাড়ি ফিরবে। মস্ত লিচু বাগান, বড় বড় লিচু গাছে ভর্তি। গরমের দিনে টুকটুকে লাল লিচু গাছ ভরে পেকে থাকায় চমৎকার দেখাচ্ছে। বাগানটা পাঁচিল দিয়ে ঘেরা, তার পাশ দিয়েই ঢুকেছে রাস্তাটা। কিছুটা গিয়েই মনটা বেশ ভালো হয়ে যায় সমিতের। রাস্তা ফাঁকা, কদাচিৎ দুটো একটা লোক দেখা যাচ্ছে, কিন্তু চারপাশটা ভারী সুন্দর। দুধারে বড় বড় মহানিম, অশ্বত্থ আর অর্জুন গাছ। গাছের ছায়ায় চারিদিকটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। মাঝে মাঝে নানা রকম পাখির ডাকও শোনা যাচ্ছে। সমিত মনে মনে ঠিক করে ফেলল, এবার থেকে সে প্রতিদিনই এই রাস্তা দিয়েই বাড়ি ফিরবে। লিচু বাগান পেরিয়ে খানিকটা যাওয়ার পর রাস্তাটা ডান দিকে বেঁকেছে। সেদিকে কিছুটা যাওয়ার পর কিন্তু চমকে উঠল সমিত। রাস্তার ধারেই একটা পেল্লায় চক মেলানো দোতলা বাড়ি, সঙ্গে নানা রকম গাছগাছালিতে ভরা বিশাল একটা বাগান। বাড়িটা অবশ্য খুবই পুরনো এবং ভগ্নপ্রায়। দরজা জানলা সব বন্ধ। জানলার কাঠের রং জ্বলে গেছে, পাল্লায় ফাট ধরেছে। সিঁড়ির জাফরিতে মাঝে মাঝেই বুড়ো মানুষের ফোকলা মুখের মতো বড় বড় ভেঙে যাওয়া কাঁচের ফাঁক। দেওয়ালের নানা জায়গায় মাথা তুলেছে রকমারি গাছের চারা। তাদের অনেকে আবার দিব্যি ডালপালাও মেলে দিয়েছে। বাড়িটাতে কোনো মানুষজন থাকে বলে তো মনে হচ্ছে না।
জংধরা গেটেও তালা বন্ধ। কিন্তু তবু সমিত গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাড়িটাকে দেখল। তার কেমন যেন মনে হচ্ছিল বাড়িটা এতদিন ধরে তারই জন্য অপেক্ষা করেছিল। তাকে দেখে যেন বাড়িটা ভারী খুশি হয়েছে। সেদিন বাড়ি ফিরে নিজের কাজকর্ম করতে করতেও সুমিতের বারবারই বাড়িটার কথা মনে পড়ছিল। তারপর থেকেই সুমিত প্রতিদিনই স্কুল থেকে ফেরার সময় বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়ায়। বাড়িটা যেন ক্রমশ তার বন্ধু হয়ে উঠছে। যেদিন স্কুলের ছাত্ররা তাকে খুব বেশি উত্ত্যক্ত করে কিংবা অন্য মাস্টারমশাইরা অপদস্থ করতে চায়, সেদিন সুমিত তার মনে সব দুঃখ বাড়িটার সামনে দাঁড়িয়ে উজাড় করে দেয়। সারাদিন যা ঘটেছে সব সে মনে মনে বলে। আর তার মনে হয় বাড়িটার দেওয়াল, দরজা, জানলা সব যেন স্থির হয়ে গভীর মনোযোগের সঙ্গে তার প্রতিটা কথা শুনছে, তার দুঃখে দুঃখিত হচ্ছে। এমনকি এক একদিন এমন একটা শিরশিরে ঠান্ডা হাওয়া বাগানের গাছপালার মধ্যে দিয়ে বয়ে এসে সুমিতকে ছুঁয়ে দিয়ে যায় যে সুমিতের মনে হয় আসলে বাড়িটা যেন তার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এরকম একটা প্রাসাদের মতো ভাঙা বাড়ি যে গ্রামে আছে সে ব্যাপারে সুমিত কিন্তু কোনোদিন কারোর কাছে কিছু শোনেনি। তাই বাড়িটা আসলে কার, কারা থাকতো এখানে, সেসব কিছুই সে জানে না। জানার অবশ্য খুব একটা আগ্রহ তার নেই। গত প্রায় 1 মাস রোজই স্কুল থেকে ফেরার সময় সুমিত বেশ কিছুক্ষণ বাড়িটার সামনে কাটায়। তবে কোনোদিনই ভেতরে কোনো মানুষজন দেখেনি। ভাঙা গেটটা ঠেলাঠেলি করে খুলে ভেতরে কেউ আছে কিনা দেখার চেষ্টাও অবশ্য সে করেনি। তাই আজ গোল গোল থাম দেওয়া বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে মনে হওয়ায় সে একটু আশ্চর্যই হল। বাড়িটা কি তাহলে পরিত্যক্ত নয়? বাসিন্দারা মাঝে মাঝে এসে থাকে? কথাটা ভেবে একটু মন খারাপই হয়ে গেল সুমিতের। এই কদিনের মধ্যেই বাড়িটার উপর কেমন যেন একটা অধিকার বোধ জন্মে গেছে। তাই বাড়িটার আবার অন্য ভাগিদার থাকতে পারে, এই ভাবনাটাই তার একটুও পছন্দ হচ্ছিল না। পরদিন ওই রাস্তা দিয়ে আসার সময় সুমিত একটুখানি আশায় ছিল যে সে হয়তো ভুল দেখেছে, কিন্তু সেদিন আর কোনো সংশয় থাকল না। বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াতেই সুমিত দেখতে পেল বারান্দায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেশ লম্বা, স্বাস্থ্যবান চেহারা, ধুতি পরা, খালি গা, সাদা ধপধপে বইতেরা গায়ে ঝুলছে। আশ্চর্য ব্যাপার, ভদ্রলোক যেন সুমিতের জন্যই অপেক্ষা করছিলেন। তাকে দেখেই সোজা এগিয়ে এসে বললেন, আসুন আসুন, আজ তো মিটিংয়ের জন্য স্কুল ছুটি হতে অনেকটা দেরি হলো। হেড স্যার অন্য মাস্টারমশাইদের নিয়ে আজ একটা মিটিং করেছেন। স্কুল থেকে বেরোতে তাই সত্যিই বেশ খানিকটা দেরি হয়েছে সুমিতের। ভদ্রলোক সেটা জানেন দেখে একটু চমক লাগলো, কিন্তু ততক্ষণে বাড়িটার ভেতরে ঢুকতে পারবে ভেবে তার এত আনন্দ হচ্ছিল যে এই ভাবনাটা বিশেষ গুরুত্ব পেল না। বাগানের ভেতর দিয়ে বেশ খানিকটা নুড়ি পাথর বিছানো ঢালা পথ, তারপর 2 ধাপ সিঁড়ি উঠে গোল বারান্দা। সেখানে 2টো ধুলো মাখা পুরনো কাঠের চেয়ার পাতা রয়েছে। তারই একটাতে সুমিতকে বসতে বললেন ভদ্রলোক। শুনলেন দীপান্বিতা রায়ের গল্প দরজার ওপাশে, প্রথম পর্ব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।